নমস্কার, আমি সোমা। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 20 6 থেকে শুরু করছি। তো আহ, আগের দিন আমরা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, আজকে 6 থেকে আছে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, 6 এর অঙ্কগুলোই চতুর্ভুজের ক্ষেত্রফল। তারপরে আবার নতুন আরো কিছুটা ফর্মুলা আছে। তো দেখো, একটা চতুর্ভুজ মানে যে কোনো কিছু বোঝাতে পারে এখানে। মানে যার 4টা বাহু থাকবে তাকে চতুর্ভুজ বলে, এইটুকু। তো সেই ক্ষেত্রে যে কোনো আকার বোঝাতে পারে। তো এখানে নর্মালি যে চতুর্ভুজের ক্ষেত্রফল বলেছে, তো একটা চতুর্ভুজের 4টা বিন্দু, তো তার মানে হচ্ছে ওর 4টা স্থানাঙ্ক থাকবে। তো নর্মালি এখানে আমরা একটা চতুর্ভুজ আঁকছি। আমি 4টা বাহু দিয়ে একটা এরকম টাইপের চতুর্ভুজ আঁকলাম, যার স্থানাঙ্ক গুলো কি কি ধরছি আমি। একটা x1 y1, x2 y2, x3 y3, আর কি x4 y4। এটা হচ্ছে 4টা স্থানাঙ্ক ধরছি। তো সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? এখানে ক্ষেত্রফল মুখস্থ করবে না, মুখস্থ করলে ভুলে যাবে। ফর্মুলাটা আমি বই থেকে বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তো আমি কিভাবে এটা মনে রাখবে সেই মনে রাখার টেকনিকটা বলছি। ফার্স্টে যদি এই অঙ্কগুলো দেয়, তো ফার্স্টে রাফে এরকম ভাবে লিখে নেবে x1 x2 x3 x4, লাস্টে আবার x1। ঠিক আছে, x4 পর্যন্ত যাবে, লাস্টে আবার x1টা রিপিট হবে। নিচে নিচে ওগুলোই y1 y2 y3 y4 y1। এবার কি করব? এরকম ক্রস করে করে নিব, উপর থেকে নিচের দিকে নিচ্ছি। আবার x2 এর সাথে এটা যাচ্ছে, এটার সাথে এটা যাচ্ছে, এটার সাথে এটা যাচ্ছে। তো চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি লিখবো? অতএব চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ মড, এটা মড বলা হয়। ঠিক আছে, মড কেন দিই আমরা? কারণ হচ্ছে ক্ষেত্রফল মাইনাসে বেরোয় না, এটা জানো। মডের কাজ হচ্ছে ভিতরে যদি কোনো কারণে যদি মাইনাস বেরিয়ে যায়, তাহলে সেটাকে প্লাস করে দেওয়া। মানে ধরো আমাদের অঙ্ক করতে করতে এখানে -3 বেরিয়ে গেল, মড দেওয়া আছে, তাহলে মডটাকে উঠিয়ে দিলে এটা +3 হয়ে যায় তখন। তো সেই জন্য ক্ষেত্রফলের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে মড দেওয়া থাকে। তো এবার আমরা কি করছি দেখো, এই যে ক্রস করে যাকে যাকে নেওয়া হয়েছে সেগুলো গুণ করব। x1 ইন্টু y2, x1 ইন্টু y2 প্লাস x2 ইন্টু y3, x2 ইন্টু y3 প্লাস নেক্সট কার সাথে যাবে x3 ইন্টু y4, x3 ইন্টু y4 প্লাস x4 এর সাথে আবার x1 যাচ্ছে, x4 x4 y1 মাইনাস, এটা কমপ্লিট হয়ে গেল, মাইনাস দিয়ে দিলাম ব্র্যাকেট। এবার কি করব, বাকিগুলোকে নিচ দিক থেকে শুরু করব। এটা নিচ দিক থেকে তীর চিহ্ন হবে, তীর চিহ্নগুলো নিচ দিক থেকে দিলাম। তো এবার নিচ দিক থেকে উঠবো, y1 x2, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। ব্যাস, মড কমপ্লিট। এটাই হচ্ছে চতুর্ভুজাকৃতি ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, আবারও বলছি, x1 x2 x3 x4, আবার লাস্টে x1 যাবে, আর সেগুলোরই y দিয়ে লিখবো। তারপরে কি করব, উপর থেকে নিচের দিকে তীরগুলো দেওয়া শুরু করব। তাহলে x1 এর সাথে y2 গুণ, তারপরে x2 y3 x4 x3 y4 x4 y1। তাহলে এতটা হলো, দিয়ে মাইনাস দিয়ে নিচ দিক থেকে এবার দিব। তো নিচ দিক থেকে দিলে নিচ দিক থেকেই নিব আমরা, y1 x2 y2 x3 y3 x4 y4 x1। ঠিক আছে, তারপরে মডটা কমপ্লিট। এই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার তোমাকে যেভাবে অঙ্ক দিবে সেইভাবে তখন করে নিতে হবে। তো ফার্স্ট অঙ্কে আসছে আমি 6 এর 1 নাম্বারটা আমাদের এটা দিয়েছে। তো ফার্স্টে আমি কি করব, ফার্স্ট কাজ হচ্ছে x1 x2 x3 x4 আর y1 গুলো আমি লিখে নিব, y এর গুলো। তো আমি আর নতুন ফর্মুলা লিখবো না নতুন করে, তো আমি এখানেই দেখাচ্ছি একেবারে। লিখছি, ধরি x1 ইকুয়াল টু 1, y1 ইকুয়াল টু 1, x2 equal to 3, y2 equal to 4, x3 equal to 5, y3 equal to -2, আর x4 equal to 4, y4 equal to -7। ঠিক আছে, দেন ফর্মুলাটা লিখবে তোমরা। আমার এখানে লেখা আছে জন্য আমি উপরে একটু অ্যাড করে দিলাম। তো এবার আমি মানগুলো বসানো শুরু করছি। x1 মানে 1 ইন্টু y2 মানে হচ্ছে 4 প্লাস x2 মানে 3, y3 হচ্ছে -2, মাইনাস যেহেতু আমি ব্র্যাকেটে রাখছি, x3 মানে 5
ইন্টু y4 মানে -7, x4 মানে 4 আর y1 মানে হচ্ছে 1। এতটা কমপ্লিট। মাইনাস এবার এখান থেকে দিচ্ছি y1 মানে 1, x2 মানে হচ্ছে 3, y2 মানে হচ্ছে 4, x3 মানে হচ্ছে 5, তারপরে y3 মানে হচ্ছে -2, x4 মানে হচ্ছে 4, y4 মানে 7, x1 মানে হচ্ছে 1। এতটা ব্র্যাকেট ক্লোজ। দেন এবার ক্যালকুলেশন করব, ভিতরগুলো গুণ করছি, 4 × 4, 3 × 6, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 35 প্লাস 4, 3 × 3, 4 × 5 = 20, প্লাস মাইনাসে মাইনাস, 7 × 8 -7। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমি এবার ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো প্লাস গুলো আগে নিচ্ছি, 4 × 4 = 8, 8 মাইনাস 6 মাইনাস 35, এগুলো যেভাবে ইচ্ছে তোমরা করতে পারো। 20 আর 3 = 23 মাইনাস 8 × 7 = 15। তো এখানে 8 থেকে 6 বাদ দিলে 2, 2 মাইনাস 35, আর এটা হবে হচ্ছে 15 × 8 = 23, তাহলে হয় হচ্ছে -33 -8, তাহলে 33 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে হাফ। এখানে হবে হচ্ছে 43 41 -41, দেখো এখানে মাইনাস চলে এসছে। তো এবার দেখো মডের জিনিসটা বুঝতে পারবে, মডটা উঠিয়ে দিচ্ছি, তাহলে -41টা এখানে +41 হয়ে বেরোচ্ছে। তাহলে 41/2 মানে কত, 20 পূর্ণ 1/2 বর্গ একক। এই হচ্ছে অ্যান্সার। যেমন করে ত্রিভুজ বের করছিলাম ওই রকম ভাবে চতুর্ভুজ বের করছি, শুধু ফর্মুলাটা একটু আলাদা এখানে। তো নেক্সট হচ্ছে 6/2, একই ভাবে হবে। 6/2 আমাদের এটা বলেছে, 6/2 এটা আছে, তো একই ভাবে করছি আমি আবার। তো দেখো আমি এখানে x1 y1 x2 y2 এভাবে লিখে রেখেছি। দেন ফর্মুলা যেটা, ফর্মুলাটা করা আছে। তারপরে কি করছি, মানগুলো বসিয়ে দিচ্ছি। এরপরে নিজে ক্যালকুলেশন করতে হবে। এখানে ক্যালকুলেশনটা আগের থেকে একটু সোজা এখানে। তো এবার জাস্ট এখানে ক্যালকুলেশনটা মানগুলো বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করে নিয়ে আমরা কত পেয়েছি, 37/2। তো আমরা এগুলো পূর্ণতে রেখেছি, আর এই যে আবার এখানে বর্গ একক কথাটা লিখতে হবে, ঠিক আছে, এখানে বর্গ একক কথাটা লিখেছি। তাহলে 18 পূর্ণ 1/2 বর্গ একক, এটা হচ্ছে সেকেন্ড এরটা। আচ্ছা, যেহেতু একদম একই টাইপের, শুধু সংখ্যাটা আলাদা, সেই জন্য আমি করে রেখেছিলাম, দেখিয়ে দিলাম তোমাদের। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে এবিসি ত্রিভুজের স্থানাঙ্কগুলো বলে দিয়েছে। এ বি সি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 3টে। বলেছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবিসি একটা ত্রিভুজ যার স্থানাঙ্কগুলো বলা আছে। তো আমি যেহেতু আমাদের তারপরে কি বলেছে, এবিসি এর ক্ষেত্রফল বের করতে। তা আমি ফার্স্টে কি করছি, x1 y1 x2 y2 x3 y3 লিখে দিয়েছি। তারপর ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, আগের দিনে শিখলাম আমরা এটা। দেন এবার মানগুলোকে এখানে বসিয়েছি, মাইনাসের জায়গাগুলো একটু ভালো মতো খেয়াল করবে। এখানে দেখো x2 এর মানটা -4, সেজন্য আমি ব্র্যাকেটে রেখেছি। y3 এর মান হচ্ছে -6 আর x4 এর মান হচ্ছে এত। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে -10 হয়েছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +40 হয়েছে। তো যাই হোক, এগুলো ক্যালকুলেশন একদম ছোটবেলায়, আমি বলছি না আর এখানে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছিল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো 37.5 বর্গ একক। এবার দেখো, এবার আমাদের বই কি বলেছে, এবার বলেছে যে এ বিন্দু থেকে বিসি এর উপর যে লম্বটা আছে তার দৈর্ঘ্য নির্ণয় করতে। তো এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি এডি হচ্ছে লম্ব, ঠিক আছে, এ বিন্দু থেকে বিসি এর উপর এডি হচ্ছে একটা লম্ব। তো আমি এখানে লিখে দিয়েছি যে ধরি এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব ইকুয়াল টু কি, এডি। তো আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি কি, একটা যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ত্রিভুজটার ভূমি কোনটা, বিসি, আর উচ্চতা কোনটা, এডি। এডি মানে যেটা, মানে উচ্চতা মানে কি, লম্বটাকে বোঝায়, তো উচ্চতা হচ্ছে কি এডি। তো আমি ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি। আর একভাবে যদি আমি ভূমির দৈর্ঘ্যটাও পেয়ে যাব, কারণ এই বিন্দুটা জানি এই বিন্দুটা জানি, তাহলে ভূমির দৈর্ঘ্যটা মানে বিসি এর দৈর্ঘ্যটা পাবো, তাহলে এডিটা আমরা সেখান থেকে পেতে আমাদের সুবিধা হবে। তো এখন বিসি এর দৈর্ঘ্যটা কিভাবে বের করছি, এটা 4 নম্বর চ্যাপ্টারের আছে। স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে তোমাদের 3টে চ্যাপ্টারই জেনে রাখতে হবে, ঠিক আছে। 19-20 করতে গেলে তোমাকে 4 নম্বর চ্যাপ্টার জানতেই হবে সেখানে। তো বিসি এর দৈর্ঘ্য কিভাবে বের করি, এটা মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে -4 এর হোল স্কোয়ার প্লাস এটা সেকেন্ডেরটা মাইনাস এটা সেকেন্ডেরটা। তো এটা সেকেন্ড মানে কি 3, মাইনাস এটা সেকেন্ড, মাইনাস বলছি, আবার এখানে দেখছি একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস করে একবার এখানে আমি 6 করেছি।
তো এখানে ক্যালকুলেশন করে কত পেয়েছি 225, 225 মানে কত 15 একক। ঠিক আছে, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য বেরোচ্ছে 15। তো এখন আমি কি করছি, এখন আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এভাবে লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু এডি, আর 37.5 তো পেয়েছি ওখানে। তো বিসি এর মান কত বসাচ্ছি 15। তাহলে এডি মানে কত, 2টা উপরে যাচ্ছে আর 15টা নিচে নামছে। তো এখানে কাটাকাটি করে কি পেলাম 5। মানে এডি মানে কি ধরেছিলাম যে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্যটা ধরেছিলাম, সেটা কত হচ্ছে 5 একক। ঠিক আছে, এই হচ্ছে 7 নম্বর অঙ্কটা। এবার 8 নম্বরে আসছি। 8 নম্বর থেকে আবার নতুন একটা ফর্মুলা পড়ছে। এখানে হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। তো এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি এগুলো হয় x1 y1 x2 y2 x3 y3, তাহলে ত্রিভুজটার ভর কেন্দ্র জি। ঠিক আছে, যার স্থানাঙ্ক কি, ফর্মুলা কি, x1 প্লাস x2 প্লাস x3 মানে x এর পার্ট বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ঠিক আছে, মধ্যবিন্দুতে আমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম, ভরকেন্দ্র কি করছি 3টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি। তো ভরকেন্দ্রের অঙ্কগুলো একদম সোজা। 2 নম্বরটা বলেছে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে আর ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বলে দিয়েছে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। এই ত্রিভুজটার এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে আর ভরকেন্দ্রটার স্থানাঙ্ক বলেছে। তাহলে কি চেয়েছে, বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটাকে চেয়েছে। আচ্ছা, তো বিসি এর মধ্যবিন্দু বের করতে গেলে আমাদের আগে কি লাগবে, এই দুটো বিন্দু জানতে হবে। তো আমি ধরে নিচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক কত x1 y1 আর সি বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2। কি চেয়েছে, বিসি এর মধ্যবিন্দু, তার মানে কি কি বের করতে হবে আমাদের, সেটা আগে রাফে লিখে রাখছি। x1 প্লাস y1 বাই 2 x2 প্লাস y2 বাই 2, এটা বের করতে হবে। মানে এই যে এটা প্লাস এটা বাই 2 কমা এটা প্লাস এটা বাই 2, এটার মধ্যবিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এটা, মানে আমাদের এটা বের করতে হবে। তো আর আমাদের কি দিয়ে দিয়েছে, ভর কেন্দ্র দিয়েছে। তো এখান থেকে তো একটা আমার ভর কেন্দ্র পাই। ঠিক আছে, এটা আমি কেটে দিচ্ছি। এখান থেকে তো একটা ভর কেন্দ্র পাই, সেটা আগে বের করছি। দেখো কি বললাম, এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট মানে 2 প্লাস x1 প্লাস x2 বাই 3 কমা এটা সেকেন্ড প্লাস এটা সেকেন্ড প্লাস এটা সেকেন্ড বাই 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। আর বইয়ে আমাদের -2,1 বলেছে। তাহলে এটাও ভর কেন্দ্র আবার এটাও তো ভর কেন্দ্র, তার মানে কি দুটো ভর কেন্দ্র সমান। তাহলে শর্তে এই ভর কেন্দ্র ইকুয়াল টু বইয়ের ভর কেন্দ্র করলাম। এবার আমরা কি করব, আমরা এখানে তুলনা করতে পারি যে এটার সাথে এটা ইকুয়াল আর এটার সাথে এটা ইকুয়াল। ঠিক আছে, কারণ এটাও এক্স এর পার্টের স্থানাঙ্ক, এটাও এক্স এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক। তো দুই দিকটা আমরা কম্পেয়ার করলাম। তাহলে এটার সাথে এটাকে ইকুয়াল করছি আর এটার সাথে এটাকে ইকুয়াল করছি। এই পার্টে যা কাজ করব এই পার্টে সেম কাজ। তো এখানে 3 দুগুণে 6 -6, 2টাকে ওই পাশে নিয়ে গেলাম -2, তার কত হচ্ছে -8। এবার আমাদের কি বের করতে হবে, দেখো কি লিখে রেখেছিলাম এখানে, x1 প্লাস y1 বাই 2, এটার মানটা বের করতে হবে। কিন্তু সরি, x1 প্লাস x2 বাই 2 হতো, এখানে x1 প্লাস x2 বাই 2 হতো। তো আমাদের বাই 2 এর মানটা বের করতে হবে। তো আমরা যোগের মান পেয়েছি, তো বাই 2 এর বের করতে হবে। তো সেই জন্য কি করছি, আমরা দুই দিকে বাই 2 করে দিচ্ছি এখানে। ঠিক আছে, এই পাশেও বাই 2 করছি, এই পাশেও বাই 2 করছি। তাহলে এখানে কত হচ্ছে -4। সেম ভাবে এই পার্টটাকে করছি। আমাদের আর একটা পেতে হবে, এখানে y1 প্লাস y2 বাই 2 পেতে হতো। তো y1 প্লাস y2 পেয়েছি, তো দুই দিকে বাই 2 করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে -1। তাহলে আমাদের কি চেয়েছিল, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। আমাদের তো এটাই বের করতে বলেছিল যে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2, এটাই বের করতে হতো। তাহলে কি কত বের হলো, -4 -1। এই হচ্ছে অ্যান্সার এটা। এবার 9 নম্বরটা বলেছে যে একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে আর ত্রিভুজটার ভর কেন্দ্র বলেছে মূলবিন্দু। মূলবিন্দু মানে আমরা কি জানি, 0 0, আগে তিনি বলেছি। তো এক্স ওয়াই এর মানটা নির্ণয় করতে বলেছে। তো ত্রিভুজের যেহেতু শীর্ষবিন্দুগুলো দিয়েছে, তো আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক সেখান থেকে পেয়ে যাব। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, এটা প্লাস এটা প্লাস এটা, মানে এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট। তো এটার ফার্স্টে কি আছে 4, এটার ফার্স্টে কি আছে -5, এটার ফার্স্টে আছে এক্স, প্লাস করেছি বাই কত 3, এটা সেকেন্ড প্লাস এটা সেকেন্ড প্লাস এটা সেকেন্ড, মানে -3 প্লাস 2 প্লাস ওয়াই বাই 3। তো ক্যালকুলেশন করে কত হচ্ছে -1 প্লাস এক্স বাই 3, এখানেও -1 প্লাস ওয়াই বাই 3। বলেছে যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা মূল বিন্দু, এটা ভর কেন্দ্র, আবার বলেছে সেটা স্থানাঙ্ক মূল বিন্দু হবে। তো এটা ইকুয়াল টু কি 0 0 বলতে পারি। তার মানে কি এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0।
তো এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1, তাহলে আমাদের কি চেয়েছিল এক্স ওয়াই এর মান, তাহলে অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত 1,1। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নাম্বার। 10 নম্বর অঙ্কটা একটু বড় বাট একদম ইজি অঙ্ক। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বলে দিয়েছে, এবিসি শীর্ষবিন্দু গুলো বলে দিয়েছে। তো এবিসি একটা ত্রিভুজ এঁকেছে যার 3টে শীর্ষবিন্দু আমি লিখে দিয়েছি। এবার বলেছে ডিই এফ যথাক্রমে এগুলো বাহুর মধ্যবিন্দু, মানে ডিটা কার বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ই বলেছে সি এর মধ্যবিন্দু, ই বলেছে সি এর মধ্যবিন্দু, আর এফ বলেছে বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তো বলেছে ডিই এফ যে ত্রিভুজটা আছে, মানে এগুলোকে যুক্ত করলে যে আমরা ত্রিভুজটা পাবো, এটা যুক্ত করলে যে আমরা ত্রিভুজটা পাবো, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে, তার স্থানাঙ্ক, মানে তার যে শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক, মানে ডি এরটা পেতে হবে, ই এর স্থানাঙ্ক পেতে হবে, এফ এর স্থানাঙ্ক পেতে হবে। তো ডিটা কি বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্ক কি হবে, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে বি এর ফার্স্ট প্লাস সি এর ফার্স্ট বাই 2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 3 + 5 বাই 2, 1 + 7 বাই 2, এই যে 1 + 7 বাই 2, তখন কত হচ্ছে 8 বাই 2, 4,4। ঠিক আছে, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক গেল। এবার ই বিন্দুর স্থানাঙ্ক, ই মানে কি এসি এর মধ্যবিন্দু, তাহলে এর ফার্স্টে কি আছে -1, এর ফার্স্টে কি আছে +5, -1 + 5 বাই 2, +5 + 7 বাই 2, তাহলে কত পেয়েছি 2,6। আর এফটা কি এ বি এর মধ্যবিন্দু, তাহলে -1 + 3 বাই 2, 5 + 1 বাই 2, তাহলে কত হয়েছে এফ বিন্দুর স্থানাঙ্ক 1,3। ঠিক আছে, তো ডি ই আর এফ এর স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। তো আমি এখানে একটু ছোট ছোট করে লিখে দিচ্ছি, 4,4, তারপর হচ্ছে 2,6, তারপর হচ্ছে 1,3। তো ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। আমি আর x1 x2 করে সাজাইনি, যেহেতু এখানে দুটো ত্রিভুজ বের করতে বলছে। তো হাফ ফর্মুলা মনে করবো, লিখবো হাফ ফর্মুলায় কি ছিল x1 মানে আমি এটাকে ধরছি, x1 ইন্টু y2 মাইনাস y3, y2 মানে কি এই পার্টে যাবে y2 মাইনাস y3। ঠিক আছে, এখানে যেহেতু দুটো ত্রিভুজ আছে সেই জন্য x1 x2 করে লিখছি না, কারণ একটা x1 x2 করে ধরলে পরেরটা আবার পরে যেটা আছে তখন সেটা নাম্বারিংটা বেশি হয়ে যাবে, এমনি ফর্মুলার সাথে মিলবে না। তারপরে এখানে কি থাকে x2 মানে ই এর ফার্স্ট মানে 2, x2 হলে y3 মাইনাস y1, y3 মাইনাস আবার যাচ্ছে হচ্ছে y1, আর সেম ভাবে পরেরটা বসিয়েছি। ঠিক আছে, তো এবার ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, এখানে 4 বর্গ একক। তাহলে এটা একটা অ্যান্সার। ডিইএফ এর ক্ষেত্রফল একটা চেয়েছে, এই যে ডিএফ এর ক্ষেত্রফল চেয়েছিল, এটা বেরোলো 4 বর্গ একক। তারপরে চেয়েছে কি দেখাতে বলেছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা ডিইএফ এর 4 গুণ হবে, মানে এবিসি এর ক্ষেত্রফল ডিইএফ এর 4 গুণ হবে। ঠিক আছে, তো এই চিহ্নটা হচ্ছে, এই যে এবিসি এর সামনে যেহেতু ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এবিসি এর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবিসি তিনজনেরই কি দেওয়া আছে স্থানাঙ্ক, মানে শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে এবিসি এর ক্ষেত্রফলটা বের করছি। আবার সেম ভাবে আমি এখানে লিখিনি, x1 x2 কোথায়, এটা কোথায় আছে একটু গুনে গুনে দেখবে আর ডিরেক্ট বসাবে। এটা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3। ঠিক আছে, x1 ইন্টু y2 মাইনাস y3 মানে কোথায় যাচ্ছে এখানে y2 মাইনাস y3 মানে 1 - 7, এভাবে আমি টোটালটা বসিয়েছি। অনেকগুলো করিয়েছি তো সেই জন্য আমি আর বলছি না এইভাবে অনেকগুলো করেছি। তো এগুলো তোমরা যদি মনে হয় যে খুব প্রবলেম হচ্ছে তাহলে পেন্সিল দিয়ে এগুলোতে লিখতে পারো, কারণ ডিইএফ এরটা যদি তোমরা x1 y1 x2 y2 x3 y3 ধরে নাও তাহলে এবিসি এরটা ধরতে পারবে না। তো সেই জন্য আমি ফর্মুলাটা লিখিনি। খুব যদি প্রবলেম মনে হয় পেন্সিল দিয়ে এভাবে ছোট ছোট করে লিখতে পারো, x1 y1 x2 y2 x3 y3 হয়ে গেলে মিটিয়ে দেবে। আবার যখন এবিসি এর করবে তখন x1 y1 x2 y2 x3 y3 দিয়ে হয়ে গেলে এটাও মিটিয়ে দেবে, তাহলে সোজা হয়ে যাবে। তাহলে এখানে কত বেরোচ্ছে, এবিসি এরটা 4 ইন্টু মানে 16কে আমরা এভাবে লিখতে পারি 4 × 4, এখানে বর্গ একক লিখছি। তাহলে 4 বর্গ এককটা আবার কার ক্ষেত্রফল, দেখো 4 বর্গ এককটা কার বেরোলো, ডিইএফ এর ক্ষেত্রফল বেরোলো, ত্রিভুজ ডিইএফ এর। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি যে ডি এবিসি ইকুয়াল টু কি 4 ইন্টু ডিইএফ, এটাই প্রমাণ করতে দিয়েছিল। আচ্ছা, তাহলে বড় অঙ্ক এতটাই ছিল 10 পর্যন্ত। তো এতটা আগে ভালো মতো করবে, ফর্মুলাগুলো মেন এখানে
তিনটে ফর্মুলা পেলাম, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, একটা চতুর্ভুজের ক্ষেত্রফল, আর একটা পেলাম হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। ঠিক আছে, তো ভালো মতো করবে। নেক্সট আমি এমসিকিউ থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।